হবে। অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সীমানার ভিতরে এই যে কোনো অর্থঋণ সংক্রান্ত বিরোধ এর ক্ষেত্রে এই আইনটি সমানভাবে অ্যাপ্লিকেবল হবে এবং এনফোর্সেবল হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অর্থঋণ আদালত আইন নিয়ে অনেক আলোচনা হয়েছে, ধারাবাহিকভাবেও আলোচনা শেষ করেছি। তবে অ্যাপিলেট ডিভিশনের লেটেস্ট সেকশন ওয়াইজ যে জাজমেন্ট আছে, ডিসিশন আছে, তার উপর ভিত্তি করে আমরা অনেকগুলো পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে। তো আজকে শুরু করা যাক ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে। আজকে আপনাদের সাথে আছে আমি ফরহাদউদ্দিন আহমেদ ভুঁইয়া। তো আজকের আলোচনাতে আমরা এই আইনের প্রথম এবং দ্বিতীয় যে ধারা একদম সহজ ভাষায় চেষ্টা করব আলোচনা করার জন্য। আমরা জানব যে আইনটি আসলে কি, এটি কবে থেকে কার্যকর হয়েছে এবং আইন অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান বলতে ঠিক কাদেরকে বোঝায়। আপনি যদি একজন লোন গ্রহীতা হন, ব্যাংকার হন, আইনের ছাত্র হন কিংবা একজন আইনজীবী হন, আজকের এই পর্বটি আপনার অনেক গুরুত্বপূর্ণ আইনি সহায়তা বা জটিল বিষয়গুলো নিমিষেই দূর করে দিবে বলে আশা করছি। তাই আলোচনাটি স্কিপ না করে পুরো আলোচনাটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে। চলুন শুরুতেই আমরা আইনের প্রথম যেই সেকশন সেটি আমরা একটু দেখে নিই। আইনের অফিসিয়াল নামটা যেটা, সেটা হচ্ছে যে অর্থঋণ আদালত আইন 2023 বা ইংরেজিতে আমরা দ্য অর্থঋণ আদালত আইন 2003 সেটা বলি। তো সেকশন 1 সাবসেকশন 2 এটা পরিষ্কার বলছে যে সমগ্র বাংলাদেশে এটার প্রয়োগ হবে। অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সীমানার ভিতরে এই যে কোনো অর্থঋণ সংক্রান্ত বিরোধ এর ক্ষেত্রে এই আইনটি সমানভাবে অ্যাপ্লিকেবল হবে এবং এনফোর্সেবল হবে। সেকশন 1 সাবসেকশন 3 যেটা আছে সেখানে বলা আছে যে এই আইনের সিংহভাগ 2003 সালের 1 মে থেকে কার্যকর হয়েছে। তবে সেকশন 46 ও 47 যা মূলত বিশেষ কিছু অস্থায়ী বিধান নিয়ে কথা বলে, সেগুলো এই নির্দিষ্ট ধারাতেই উল্লেখিত তারিখে কার্যকর হয়েছিল। তার মানে হচ্ছে যে 2003 সালের 1 মের পর থেকে বাংলাদেশে যে কোনো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ঋণ আদায়ের মামলা এই বিশেষ আদালতের মাধ্যমেই পরিচালিত হয়ে আসছে। প্রিয় দর্শক, যেটা বলছিলাম, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেনে। যে কেউ কি চাইলেই অর্থঋণ আদালতে গিয়ে মামলা ঠুকে দিতে পারে? এটা আপনারা অনেকেই জানেন। তারপরেও আমরা যেহেতু ধারাবাহিক সেকশন ওয়াইজ জাজমেন্ট নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থঋণ আদালতগুলো আমরা আলোচনা করব, তাই আমরা আজকের আলোচনায় আসছি যে আপনার বন্ধু আপনার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছে না, আপনি কি অর্থঋণ আদালতে যেতে পারবেন? উত্তর হচ্ছে স্ট্রেইট ওয়েতে না। এই আদালতে মামলা করার অধিকার বা জুরিডিকশন কেবল নির্দিষ্ট কিছু আর্থিক প্রতিষ্ঠান এর রয়েছে। আইনটির 2 ক দ্বারাই কিন্তু একটি আর্থিক প্রতিষ্ঠান, এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি সুনির্দিষ্ট তালিকা দেওয়া হয়েছে। চলুন তালিকাটি একটু আমরা জেনে নেই। যেমন বাংলাদেশ ব্যাংক 1972 সালের বাংলাদেশ ব্যাংক অর্ডার যেটা আছে সেটার অধীনে প্রতিষ্ঠিত আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক এবং এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহ, যেমন ধরেন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বিভিন্ন রকম ব্যাংক আছে, সে সমস্ত ব্যাংক। আর এছাড়াও যে সমস্ত ন্যাশনালাইজেশন ওটা 1972 এর অধীনে গঠিত যেগুলো, সেগুলো আর বেসরকারি এবং বাণিজ্যিক কিছু ব্যাংক সমূহ রয়েছে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর অধীনে পরিচালিত সকল ব্যাংকের কথাই কিন্তু এখানে আছে। আরেকটা আছে আপনার আইসিবি, যেমন ধরুন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আছে। তারপর বিশেষায়িত ব্যাংকসমূহ, ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন, এবিএস, সিআইএস, এই সমস্ত বিষয়গুলো। যেমন আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠান আছে, ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, আইএফসি আছে। তারপর আছে আপনার কমনওয়েলথ ডেভেলপমেন্ট কর্পোরেশন বা সিডিসি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি, তারপর আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক বা আইবিআরডি এবং আইডিএ। আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 এর অধীন লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান, যেমন বিভিন্ন লিজিং কোম্পানি বা নন ব্যাংকিং আর্থিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন ধরো নন বিএফআই যাদেরকে আমরা বলি, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু অর্থঋণ আদালতের মামলা করার যে শিডিউল আছে তার মাঝে তারা করতে পারবে। একটি চমৎপ্রদ তথ্য দেই
যেমন সেকশন 2 এর ক এবং আপনার 4-এ কিন্তু বাংলাদেশে গৃহ নির্মাণ যে ঋণ দান কর্পোরেশন যেটা আছে, যেটাকে আমরা বলি যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের নাম কিন্তু রয়েছে, কিন্তু উচ্চ আদালতের একটি যুগান্তকারী রায় আছে, জাজমেন্ট আছে এই বিষয়ে। যেমন যে এখানে যদি আমরা এটা উল্লেখ করতে চাই প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে, যেমন বেগম শিরিন আক্তার ভার্সাস BAHFC, এটা 16 BLC-তে পেজ নাম্বার 1-এ পাবেন। মামলার কিন্তু আপিল বিভাগ স্পষ্ট করে বলেছেন যে আইন থেকে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের নাম বাদ দেওয়া উচিত, কারণ তাদের নিজস্ব আইনে ঋণ উদ্ধারের ভিন্ন এবং বিশেষ পদ্ধতি রয়েছে। আইন মন্ত্রণালয় এখনও এটি পুরোপুরি সংশোধন না করায় আদালত কিন্তু এখানে দুঃখ প্রকাশ করেছেন। আমরা আজকে এখন আলোচনা করব যে উচ্চ আদালতের এমন কিছু রায় যা না জানলে এই আইনের আসল প্রয়োগ বোঝাই কিন্তু সম্ভব নয়। প্রিয় দর্শক, মামলার একক অধিকার কার আসলে? উত্তরা ব্যাংক ভার্সেস আলী অ্যান্ড কুং, এটা 55 DLR-এ এটা রিপোর্টেড হয়েছে। এটা 2003 সালের কেস, হাইকোর্ট ডিভিশনের কেস, পেজ নাম্বার 156-তে আমরা পেয়ে যাবেন। মামলার আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থঋণ আদালতে মামলা করার কোনো এখতিয়ার নেই। এই অধিকার কেবল আইনগতভাবে স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানগুলোরই রয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তিগত পাওনাদার হন, তবে আপনাকে সাধারণ দেওয়ানি আদালতে যেমন মানি স্যুট বা টাকার মামলা বা টাকা আদায়ের মামলা করতে পারবে, যেতে হবে অর্থঋণ আদালতে নয়। শুধু কি ঋণ সংক্রান্ত মামলার বিচার হবে? এখন আমরা যদি বলি যে আরেকটি মামলার রেফারেন্স যদি আপনাদের সাথে শেয়ার করি, সুলতানা জুট মিলস ভার্সেস অগ্রণী ব্যাংক লিমিটেড, এখানে 46 DLR-এ এটা অ্যাপিলেট ডিভিশনের কেস, 46 DLR অ্যাপিলেট ডিভিশন, 100 পেজ নাম্বার হচ্ছে 174, এটা রিপোর্টেড হয়েছে। মামলার আপিল বিভাগ যে এখানে রায় দিয়ে বলেছেন যে অর্থঋণ আদালতে কেবল সেই মামলাগুলোই দায়ের করা যাবে যেগুলো এই আইনে সংজ্ঞায়িত, অর্থাৎ ঋণ বা লোন উদ্ধারের সাথে সরাসরি জড়িত। এর বাইরে অন্য কোনো প্রকৃতির বা অন্য কোনো দাবির দেওয়ানি মামলা এখানে করা যাবে না। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে অর্থঋণ আদালত আইন 2003 একটি বিশেষ আইন এবং এটি অত্যন্ত কঠোর এবং দ্রুত গতিতে ঋণ আদায়ের জন্য তৈরি করা হয়েছে। এই আইনটি কিন্তু আজকের এই আলোচনা থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। তবে একটি জিনিস আপনাদের প্রত্যেকেরই হয়তো নলেজে আছে যে অর্থঋণ আদালতের আইনের যে সেকশন 5 আছে, এই সেকশন 5টা কিন্তু অনেকেই মানছেন না। অর্থাৎ অর্থঋণ আদালতের একচ্ছত্র যেহেতু ক্ষমতা আছে অর্থ আদায়ের জন্য, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের পাওনা রিকভারি করার জন্য, তাদের লোন রিকভারি করার জন্য এই আইনে মামলা করবে। কিন্তু ওনারা যেটা করছেন, এই আইনেও মামলা করছেন, আবার সেকশন 5-এর ওইটাকে ভায়োলেট করে ওনারা আবার এনআই অ্যাক্টের মামলা করছেন, কেউ কেউ আবার মানি মোকদ্দমা করছেন, নানান রকম কিছু করছেন, কেউ 420, 406 করছেন আপনার পেনাল কোডের। তো এগুলো হচ্ছে আসলে ডিউ প্রসেস না এবং এইভাবে আসলে করা উচিত নয়, যেহেতু অর্থাৎ ঋণ রিকভারির জন্য স্পেশালি একটা আইন হয়েছে, স্পেশালি কোর্ট আছে। সুতরাং এগুলা আমি মনে করি যে এগুলা ইন্টারফেয়ার করা উচিত উচ্চ আদালতের। ধন্যবাদ সবাইকে। এই আলোচনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব সেকশন ওয়াইজ একেবারে উচ্চতর আদালতের সিদ্ধান্ত সহ আলোচনা করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।